ভালো ভালো। এবার আমি তোমাকে বলি, নর্মালি আমি তোমাকে বলি, সেটা হলো আমাদের যে অস্থির প্রকারভেদ, বুঝছো? অস্থির প্রকারভেদ, অস্থির আর তরুণ অস্থির। দেখো, অস্থির আমাদের প্রকারভেদ। অস্থি মূলত দুই প্রকার, একটা হলো নিরেট অস্থি আর একটা হলো স্পঞ্জি অস্থি, বুঝছো? একটা হলো নিরেট আর একটা হলো স্পঞ্জি। হ্যাঁ, আমি বুঝাই দেবো। তুমি হচ্ছে ওইটা কন্ডিন বুঝছিলে না, তাই না? হ্যাঁ। কন্ডিন হচ্ছে এক ধরনের তরল পদার্থ, আঠালো এক ধরনের পদার্থ কন্ডিন, বুঝছো? এই তরল পদার্থটা তোমার ওই যে তরুণাস্থির মধ্যে থেকে বের হয়, মানে আমাদের তরুণাস্থি বা নাকের যে হাড়টা বা মুরগির পেটের যে হাড়টা, ওই হাড়টা দেখবা যে অনেক নরম থাকে, মানে কোমল থাকে, তুমি বাঁকালেও বেঁকে যাবে বাট ভাঙবে না। তো ওই যে হাড়গুলা, ওই হাড়গুলা কিন্তু তোমার ওই এরম সফট হওয়ার কারণ, ওরম কোমল হওয়ার কারণ হলো ওই কন্ড্রিন। ওই কন্ড্রিন এক ধরনের তরল পদার্থ, যে তরল পদার্থ তোমার হাড়টাকে ওই রকম করে রাখে, বুঝছো? তো অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট এগুলা। অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, এইগুলা এগুলা হলো জাস্ট নাম। এগুলা হলো কিসের নাম বলতো? আমাদের হাড়ের যে কোষগুলো আছে, কোষের নাম, আর কিছু না। আর কন্ড্রোসাইট। কন্ডোসাইট, কন্ডোসাইট হচ্ছে আমাদের যে তরুণাস্থির যেই তরুণাস্থি, বুঝছো? তরুণাস্থির যে কোষ, এই কোষগুলোর নাম হচ্ছে কন্ডোসাইট। সাইট মানে কোষ। পেরিঅস্টিয়াম আর পেরিকন্ড্রিয়াম। পেরিঅস্টিয়াম হচ্ছে তোমার, পেরিঅস্টিয়াম মানে অস্টিয়াম মানে অস্থি, অস্থি যে ঢেকে রাখে তার নাম হলো পেরিঅস্টিয়াম। আর পেরিকন্ডিয়াম মানে আমাদের কন্ডিন যে ঢেকে রাখে, তার মানে হলো আমাদের তরুণাস্থি যে ঢেকে রাখে, তার নাম হলো পেরিকন্ডিয়াম, বুঝছো? এবার আমাদের প্রকারভেদ দেখো। প্রকারভেদ হচ্ছে আমাদের অস্থি, নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি। অস্থি দুই প্রকার, নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি। আর তরুণ অস্থি হলো চার প্রকার, বুঝছো? চার প্রকার। কি কি? আমি যদি তোমার বলি যে শ্বেত, শ্বেত তোমার স্বচ্ছ অস্থি, স্বচ্ছ অস্থি। এরপরে আমি বলতে পারি চুনময় অস্থি, চুনময় অস্থি। এরপরে আমি তোমার বলতে পারি হচ্ছে শ্বেত তন্তুময়, শ্বেত, শ্বেত তন্তুময়। এগুলো একটু বয়েই আছে। হ্যাঁ, হয়ে থাকতে পারে সম্ভবত। আর হচ্ছে পিত তন্তুময়, পিত তন্তুময়। আমি জানি না তোমার বইতে এইভাবে ব্যাখ্যা করা আছে কিনা, তবে হচ্ছে আমি যখন মেডিকেল কোচিং করতাম তখন আমি এগুলো পড়ছিলাম। তো যাই হোক, অস্থি হলো দুই প্রকার, একটা হলো নিরেট অস্থি আর একটা হলো স্পঞ্জি অস্থি। আর তরুণ অস্থি হলো চার প্রকার: স্বচ্ছ, চুনময়, শ্বেত, তরুণ অস্থি, শ্বেত তন্তুময় আর পিত তন্তুময়। এই চার চার প্রকারে তোমার অস্থি, তোমার তরুণ অস্থি পাওয়া যায়, বুঝছো? আচ্ছা, অস্থি কোথায় অবস্থান করে? অস্থি হলো তোমার দেহের অন্তঃকঙ্কাল রূপে অবস্থান করে, মানে দেহের ভেতরে অবস্থান করে। আর তরুণাস্থি কি? অস্থির সংযোগস্থলে তরুণাস্থি থাকে, অস্থির সংযোগস্থলে তরুণাস্থি থাকে, বুঝছো? এরপরে আমাদের অস্থির কাজ বা হাড়ের কাজ তো তুমি জানো। আর তরুণাস্থির কাজ কি? তোমার স্থিতিস্থাপকতা নিয়ন্ত্রণ করা, স্থিতিস্থাপকতা নিয়ন্ত্রণ করা। মানে তোমার নাক ধরে কেউ যদি চাপ দেয়, তাইলে ওইটা যেন ভেঙে না যে কিছু দূর বাঁকাই যায়, এইটা নিয়ন্ত্রণ কে করে? তরুণাস্থি করে, বুঝছো? এই তো ব্যাপার। আমার জানি না। হ্যাঁ, দেখো, বলতে আমার নাকটা হয়নি। একটা হাড় ছাড়া কি ওটা? আম্মু বলে আমার নাকে। এবার আমরা অস্থি সন্ধি নিয়ে একটু কথা বলি। অস্থি সন্ধি, বুঝছো? অস্থি সন্ধি, অস্থি সন্ধি, অস্থি সন্ধি মানে কি? সন্ধি মানে কি? বন্ধুত্ব, বুঝছো? অস্থি সন্ধি, অস্থি, অস্থি সন্ধি মানে হলো দুইয়ের বেশি অস্থি, বুঝছো? দুইয়ের অধিক অস্থি একসাথে মিলিত যে স্থানে হবে, ওই যে মিলিত স্থান বা সংযোগ যে স্থান, ওইটাকে বলা হয় হচ্ছে অস্থি সন্ধি, বুঝতে পেরেছো? তার মানে দুই বা ততোধিক অস্থি একসাথে মিলিত হয় যে স্থানটাই, ওই স্থানটার নাম হলো অস্থি সন্ধি। মনে করো যে আমি নর্মালি যদি একটা অস্থি আঁকাই, এই দেখো, এইটা মনে করো একটা অস্থি। দেন মনে করো যে এখান থেকে যদি আমি আরেকটা অস্থি আঁকাই, এইটা মনে করো হচ্ছে আরেকটা অস্থি। এই যে দুইটা অস্থি একসাথে যে মিলিত হচ্ছে এই যে জায়গাটায়, এই জায়গাটার নামই আমার অস্থি সন্ধি, বুঝতে পেরেছো? এই জায়গাটার নাম কি আমার? অস্থি সন্ধি। তো এই যে ব্যাপার স্যাপার, সেটা যদি বোঝো। এবার আমি যদি বলি যে অস্থি মূলত, তোমার অস্থি সন্ধি মূলত তিন প্রকার, বুঝছো? অস্থি সন্ধি কয় প্রকার? অস্থি সন্ধি হলো তিন প্রকার। একটা হলো নিশ্চল অস্থি সন্ধি, নিশ্চল, নিশ্চল। আর একটা হলো
বলো। জিনাত বলছে নিশ্চয় মানে কি সাইনোভিয়াল সাইনোভিয়ালের কথা তো আমি এখনো আসি নাই, সাইনোভিয়ালে আমি আইছি এখনো। আচ্ছা ঠিক আছে নিশ্চল অস্থি সন্ধি, এরপরে হলো ঈষৎ সচল। ঈষৎ সচল, সচল অস্থি শর্ট সন্ধি। এরপরে আমি যদি বলি যে পূর্ণ সচল অস্থি সন্ধি। পূর্ণ সচল, দেখো এখন আমি কি কি বললাম, অস্থি সন্ধি কয় প্রকার? অস্থি সন্ধি হলো 3 প্রকার। একটা হলো নিশ্চল অস্থি সন্ধি, একটা হলো ঈষৎ সচল অস্থি সন্ধি, আর একটা হলো পূর্ণ সচল অস্থি সন্ধি। দেখো আমি যদি বলি নিশ্চল অস্থি সন্ধি কি, আমাদের করটিকা, করটিকা মানে মাথার যে সন্ধি, মাথার যে হাড় গুলো বুঝছো, ওই হাড় তুমি কি নাড়াতে পারবা? নাড়াতে পারবা না, তাহলে মাথার যে করটিকা আছে, করটিকা, এই করটিকা কিন্তু আমাদের কি বলতো, করটিকা হচ্ছে আমাদের নিশ্চল অস্থি সন্ধি, যেটা তুমি ইচ্ছা করলেও নাড়াইতে পারো না, তাকে বলা হয় নিশ্চল অস্থি সন্ধি। ঈষৎ সচল অস্থি সন্ধি কি, মেরুদণ্ডের অস্থি বুঝছো, ঈষৎ সচল মেরুদণ্ডের অস্থি, মেরুদণ্ড। হিসাব ঈষৎ সচল মানে হলো তোমার তুমি অল্প একটু নাড়াইতে পারবা, খুব বেশি নাড়াইতে পারবা না। দেখো মেরুদণ্ডের হাড়, তুমি দেখো খুব বেশি ইচ্ছা করলেও নাড়াইতে পারো না, একটা নির্দিষ্ট খুব অল্প খানিকটু বাঁকানোর পরে আর কিন্তু বাঁকানো যায় না, বেশি বাঁকাইতে গেলে ভেঙে যাবে। তো এখন এই যে ঈষৎ সচল মানে অল্প একটু সচল হবে, খুব বেশি না। আর পূর্ণ সচল কি, পূর্ণ সচল হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। পূর্ণ সচল কোনগুলা? সাইনোভিয়াল অস্থি সন্ধি, সাইনোভিয়াল, বুঝছো? পূর্ণ সচল, বলো। সাইনোভিয়াল অস্থি সন্ধি আর পূর্ণ সচল সাইনোভিয়াল অস্থি সন্ধি এবং পূর্ণ সচল অস্থি সন্ধি আলাদাভাবে দেওয়ার কারণ হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধিকে আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে, বুঝছো? বাট পূর্ণ সচল যে অস্থি সন্ধি, সেটাই আসলে সাইনোভিয়াল অস্থি সন্ধির একটা, মানে আমি তোমারে বলি, আমরা যে ঈষৎ সচল যে অস্থি সন্ধি, তার উদাহরণ কি দিলাম? মেরুদণ্ড। আচ্ছা, তো নিশ্চল অস্থি সন্ধির উদাহরণ কি দিলাম? করটিকা। তো করটিকা নিয়ে যদি আলাদাভাবে আমি আবার বলি, তাহলে কি কোনো সমস্যা? সমস্যা নাই তো। তো পূর্ণ সচল অস্থি সন্ধির একটা উদাহরণ হলো সাইনোভিয়াল অস্থি সন্ধি। পরবর্তীতে আমরা সাইনোভিয়াল অস্থি সন্ধি নিয়ে আরেকটু বিস্তারিত পড়াশোনা করব, এই তো, আর কিছু না, বুঝছো? তো এখন আমাদের যে পূর্ণ যেই অস্থি সন্ধি বুঝছো, পূর্ণ সচল অস্থি সন্ধি আবার 2 প্রকার। এই পূর্ণ সচল যে অস্থি সন্ধি, এটা আবার 2 প্রকার। এক প্রকারের নাম হচ্ছে বল ও কোটর সন্ধি, বুঝছো? কি বল ও কোটর, কোটর সন্ধি। আচ্ছা, আর একটা হলো তোমার হচ্ছে কবজা সন্ধি, কবজা, কবজা সন্ধি, কবজা সন্ধি। তো এই যে বল ও কোটর সন্ধি আর কবজা সন্ধি, তো বল ও কোটর সন্ধি কোনটা? বল ও কোটর সন্ধি হচ্ছে কাঁধ, আর কাঁধের যে সন্ধিটা, সেটা হলো বল ও কোটর সন্ধি, কাঁধ, বুঝছো? কাঁধ, কাঁধ। আর তোমার হচ্ছে, আমি যদি বলি কবজা সন্ধি কোনটা, কুনুই, এটা হলো কবজা সন্ধি। এই তো হলো আমাদের ব্যাপার স্যাপার। এখন আমি তোমাদের যদি বলি, এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটার নাম হলো সাইনোভিয়াল অস্থি সন্ধি, বুঝছো? আমরা এখন সাইনোভিয়াল অস্থি সন্ধি নিয়ে পড়াশোনা করব। সাইনোভিয়াল অস্থি সন্ধি, তো এখন সাইনোভিয়াল অস্থি সন্ধি কি, আমি তোমারে যদি বলি, আমি যদি যদি তোমার একটা নর্মালি একটা সাইনোভিয়াল অস্থি সন্ধি তোমারে আমি দেখাই, তো তাহলে আমি সাইনোভিয়াল অস্থি সন্ধি আগে একটু নিয়ে আসি। বলো, 2 মিনিট ব্রেক দাও তাড়াতাড়ি ঘুরে আসো, আমি সাইনোভিয়াল অস্থি সন্ধি নিয়ে আসি। না না, 4 মিনিট আয়, 4 মিনিট হবে দিতে হবে। হবে না আমি যদি এখন বের করে ফেলি, তার মধ্যে যদি তুমি ব্রেকে না যাও, তাহলে ব্রেক পাবাও না। না থাকলে আপনি কানে আসতে আমি রেকর্ড করে রাখবো, পরে তুমি দেখবা। বাট আমি যেটা বলেছি সেটাই, আমি স্বৈরাচারী শাসক। প্লিজ ফার্স্ট 4 মিনিট মাত্র আর টাইম টাইম শেষ। কি মাস সত্যি বলছি আসবে তো যাও, টাইম যাও, যাও, চার যাও, মিনিট তাড়াতাড়ি আসার চেষ্টা করবো।
হওয়া। বোধহয় ভাব। হ্যাঁ, কোনটা? এটা সুন্দর। বড় করেনি। ঠিক আছে। না, একটু। দেখো, এটা হলো একটা সাইনোভিয়াল অস্থিসন্ধি। এখন কথা হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে আমি বলি। দুই বা দুইয়ের অধিক অস্থির যদি বহির্ভাগ মিলিত হয়ে যে অস্থিসন্ধি গঠন করে তাকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। মানে দুই বা দুইয়ের অধিক, বুঝছো? দুই বা দুইয়ের অধিক অস্থির বহির্ভাগ, মানে অস্থির যে বাইরের অংশ, দেখো অস্থির যে বহির্ভাগ, বুঝছো? এই বহির্ভাগ যদি মিলিত হয়ে কোনো অস্থিসন্ধি, এই যে অস্থিসন্ধি যদি গঠন করে তাকে আমরা কি বলতে পারি? আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে পারি, বুঝছো? তখন এবার আমি যদি তোমার বলি যে এখানে আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি হলো দুই প্রকার। দুই প্রকার মানে কি? দুই প্রকার, একটা হলো সরল, সরল, আর একটা হচ্ছে আমাদের জটিল। বুঝছো? একটা সরল আর একটা হলো জটিল, বুঝছো? সাইনোভিয়াল অস্থিসন্ধি দুই প্রকার, একটা সরল একটা হলো জটিল। তো সরল কোনটা? সরল হলো মাত্র দুইটা মিলিত হয়ে যেই সন্ধি গঠন করবে সেটা হলো সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি। মানে দুইটা হাড্ডি একসাথে হয়ে যেটা গঠন করবে সেটা সরল, আর দুইয়ের বেশি হয়ে যেটা গঠন করবে সেটা হলো আমাদের হচ্ছে, ওইটারে আমরা কি বলতে পারি? ওইটারে বলতে পারি হচ্ছে আমাদের জটিল। তো এই তো ব্যাপার স্যাপার, এটা গেল সাইনোভিয়াল অস্থিসন্ধি। এখন তোমার যদি বলি যে সাইনোভিয়াল অস্থিসন্ধির মাঝখানে এখানে হচ্ছে স্পঞ্জি অস্থি থাকে, এই যে এই জায়গাটুকু স্পঞ্জি অস্থি থাকে। এরপরে আমাদের এই যে আবরণ, এই দেখো অস্থির আবরণ, এই যে অস্থির আবরণ, এটা আমরা বলতে পারি পেরিওস্টিয়াম, বুঝছো? পেরিওস্টিয়াম। এরপরে আমাদের দৃঢ় যেই অস্থি, বুঝছো? এই যে আমাদের এই যে অস্থিগুলা, এই অস্থিগুলা কিন্তু শক্ত বা দৃঢ় অস্থি। এরপরে আমাদের এই জায়গাটায় যে আছে তন্তুময় ঝিল্লি আছে, বুঝছো? তন্তুময় ঝিল্লি, বলো। এই যে এই ফাঁকা জায়গাটুকু, এই জায়গাটুকুর নাম হচ্ছে সাইনোভিয়াল গহ্বর, বুঝছো? এই জায়গাটুকুর নাম হলো সাইনোভিয়াল গহ্বর। এরপরে আমাদের এই যে অংশটুকু, এটা হচ্ছে আমাদের লিগামেন্ট, বুঝছো? লিগামেন্ট। তো কোন অংশটুকু? হ্যাঁ, কোন অংশ? এই যে অংশটুকু, মানে এই যে এই অংশটুকু লিগামেন্ট। আচ্ছা, এটা গেল আমাদের লিগামেন্ট, বুঝছো? তো এখন কথা হলো যে আমরা টেন্ডন আর লিগামেন্টের মধ্যে একটু পার্থক্য দেখতে চাই। টেন্ডন আর লিগামেন্ট, টেন্ডন, টেন্ডন আর লিগামেন্ট, বুঝছো? কাকে টেন্ডন বলে আর কাকে লিগামেন্ট বলে, এই দুটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখতে চাই। তাহলে আমি তোমার যদি বলি আমাদের টেন্ডন, বুঝছো? টেন্ডন কিসে কিসে হয়? আমি যদি বলি যে আমাদের টেন্ডন, আহ টেন্ডন মানে কি? টেন্ডন হচ্ছে আমাদের পা বোন। টেন্ডন মা বোন। মা বোন মানে কি? মাসেল আর বন, বুঝছো? মাসেল, মাসেল, মাসেল আর বন। মাসেল মানে কি? মাংসপেশি, বুঝছো? মাংসপেশি। আর বন মানে কি? আমাদের হাড্ডি গুটি। তার মানে আমাদের টেন্ডন যুক্ত করবে কি? আমাদের টেন্ডন যুক্ত করবে হলো মাসেলকে। মাসেলকে কার সাথে যুক্ত করবে বলতো? হাড্ডির সাথে যুক্ত করবে। আর আমাদের লিগামেন্ট কি করবে? হাড্ডিকে হাড্ডির সাথে যুক্ত করবে। লিগামেন্ট কি করবে? হাড্ডিকে হাড্ডির সাথে যুক্ত করবে। মানে তোমার অস্থি সমূহকে পরস্পরের সাথে যুক্ত করবে হচ্ছে লিগামেন্ট। আর টেন্ডন কাকে কাকে যুক্ত করবে? মাসেলকে আর আমাদেরকে বোনকে, বুঝছো? এবার আমাদের টেন্ডনের কোনো স্থিতিস্থাপকতা নেই, কিন্তু লিগামেন্টের স্থিতিস্থাপকতা আছে। টেন্ডনের স্থিতিস্থাপকতা না থাকলেও লিগামেন্টের স্থিতিস্থাপকতা আছে। এরপরে আমাদের টেন্ডন, টেন্ডন হচ্ছে তোমার সাদা রং, বুঝছো? সাদা, সাদা বর্ণ বিশিষ্ট টেন্ডন হচ্ছে সাদা দেখতে, এবং তোমার শাখা প্রশাখা বিহীন, কোনো শাখা প্রশাখা নেই। কিন্তু আমাদের যে লিগামেন্ট, এই লিগামেন্ট হচ্ছে হলুদ হলুদ। লিগামেন্ট দেখতে হলুদ হলুদ এবং এখানে শাখা প্রশাখা আছে। এবার আমি যদি বলি টেন্ডনের কাজ কি? টেন্ডনের কাজ হলো দেহের কাঠামো গঠন করা, অস্থির সংযোগ এবং দৃঢ়তা প্রদান করা, এটা হলো আমাদের টেন্ডনের কাজ।
আর আমাদের লিগামেন্টের কাজ হলো হাড়কে আটকে রাখা, বুঝছো, দুইটা হাড়কে একসাথে আটকে রাখা। তো এই ছিল আমাদের লিগামেন্ট আর টেন্ডনের মধ্যে মূলত ডিফারেন্স গুলা। এবার আমি কয়েকটা রোগের নাম তোমাকে বলবো, যে রোগগুলোর নাম তোমার জানা খুবই প্রয়োজন। একটা হলো অস্টিওপোরোসিস, বুঝছো? অস্টিওপোরোসিস, 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 অস্টিওপোরোসিস হচ্ছে আহ অস্টিওপোরোসিস, পোরেসিস না, অস্টিওপোরোসিস, ও ও অস্টিওপোরোসিস। তো অস্টিওপোরোসিস কি এক ধরনের রোগ? অস্টিওপোরোসিস হলে কি হইতে পারে? দেখো, অস্টিওপোরোসিস হলো ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। যখন আমাদের যে ক্যালসিয়াম কমে যাবে, ক্যালসিয়াম যখন কমে যাবে তখন অস্টিওপোরোসিস হইতে পারে, বুঝছো? আচ্ছা, অস্টিওপোরোসিসে আরো অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা হলো ক্যালসিয়ামের ঘাটতির কারণে তো এটা হয়ই। আচ্ছা, তো এরপরে আমাদের নারীদের যখন মোনোপোজ হয়, বুঝছো, মোনোপোজ হওয়ার পর তোমার হচ্ছে অধিক অস্থির যে পুরুত্ব, এটা আস্তে আস্তে কমতে থাকে, যার কারণে তোমার অস্টিওপোরোসিস হইতে পারে। তো এখন অস্টিওপোরোসিস যে মূলত কি জানো? অস্টিওপোরোসিস যে হচ্ছে আমাদের হাড় পাতলা হয়ে যাবে এবং হাড় হচ্ছে ভঙ্গুর, মানে হাড়ের যেই তোমার শক্তি, এই শক্তিটা আস্তে আস্তে কমে যাবে। হাড়ের যে ঘনত্ব, বুঝছো, হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামের ঘনত্ব, ওইটা কমে যাবে এবং পেশির শক্তি কমতে থাকবে। আচ্ছা, আর আমাদের পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব হবে, আর আমাদের অস্থিতে বা হাড়ে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হবে। তো অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস হলো ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ। এই রোগ কখন হয়? ক্যালসিয়ামের ঘাটতি হলে হতে পারে। আর কখন হতে পারে? যখন আমাদের মায়েদের মেনোপজ হয়, তখন কিন্তু আমাদের এই অস্টিওপোরোসিসটা হইতে পারে, বুঝছো? তো অস্টিওপোরোসিস মানে কি? অস্টিওপোরোসিস মানে হলো হাড় তোমার আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, ঘনত্ব কমে যাবে এবং পেশি শক্তি কমে যাবে, পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব হবে এবং আহ তোমার হচ্ছে অস্থিতে তোমার অনেক ব্যথা 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 করতে থাকবে। তো তো বলো, এইটুকু বুঝতে কি কোনো অসুবিধা আছে? বলো, কোনো কিছু কি অজানা আছে তোমার এই যা যা বললাম তার মধ্যে থেকে? নিশাত, নিশাত, হ্যাঁ, বলো, এর মধ্যে থেকে কিছু অজানা আছে? এতক্ষণ কি বললেন আপনি? তুমি কোথায় ছিলে তখন? ঘুমাইছিলেন? রেকর্ড দেখে নিবে। আরেকবার বলেন। ঘুমাইছিলে কেন তুমি? ইচ্ছা করে ঘুমাইনি, কিন্তু তাদের চোখে মুখে পানি দিয়ে আসো, যাও আগে, যাচ্ছি। যাও। ভাইয়া, বলো। ও, তো এখন কথা হচ্ছে, আমি, এত বলো, অস্টিওপোরোসিস, বুঝছো? অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস হলো ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ, বুঝছো? ক্যালসিয়ামের যখন অভাব হয় তখন osteoporosis হতে পারে। অস্টিওপোরোসিস ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ। আচ্ছা, এখন বলো। আমি
ওইটাই পড়াচ্ছে অস্টিওপোরোসিস। না না, এর আগে এইটাই পড়াচ্ছিলাম। অস্থি অস্থি কোনটা? সাইনোভিয়াল ওইটা পড়ানো শেষ তো। ওইটা তুমি ওইটা পড়ানো শেষ, ওইটা তো পড়ায় আসলাম। অস্থিসন্ধি তো অনেক আগে পড়াইছি। টেন্ডন লিগামেন্ট পড়ায় আসলাম। হ্যাঁ, টেন্ডন লিগামেন্ট এগুলো একটু বলো। টেন্ডন মূলত কি করে আমি তোমার বলি। টেন্ডন মূলত হচ্ছে তোমার মাসেল আর বোন, বা বোন মানে হচ্ছে হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করে। আর লিগামেন্ট কি করে? লিগামেন্ট হচ্ছে দুইটা দুইটা বোনের মধ্যে সংযোগ স্থাপন করে। বোন মানে দুইটা হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে লিগামেন্ট। আর মাসাল আর বোনের মধ্যে সংযোগ স্থাপন করে কে? মাসাল আর বোনের মধ্যে সংযোগ স্থাপন করে হচ্ছে টেন্ডন, বুঝছো? তো এই হলো ব্যাপার, টেন্ডন আর লিগামেন্টের মধ্যে এই হলো বেসিক পার্থক্য। এরপরে আমাদের যে টেন্ডন থাকে, টেন্ডন হচ্ছে শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত থাকে। টেন্ডনটি শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত থাকে। আর লিগামেন্ট হচ্ছে পিত্ত তন্তুময়। আর শ্বেত তন্তুময় থাকে, আবার পিত্ত তন্তুময় থাকে। আচ্ছা, তো আমাদের টেন্ডনের কোনো স্থিতিস্থাপকতা থাকে না, কিন্তু আমাদের লিগামেন্টের স্থিতিস্থাপকতা থাকে। আচ্ছা, এই ছিল কথাবার্তা। এরপরে আমি যদি বলি যে আমরা অস্টিওপোরোসিস নামের একটা রোগ সম্পর্কে পড়ছিলাম। অস্টিওপোরোসিস হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ। উচ্চ ক্যালসিয়ামের যখন অভাব হয় তখন অস্টিওপোরোসিস হতে পারে। তো অস্টিওপোরোসিস হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। ক্যালসিয়ামের লবণ যখন দেহে কম হয়ে যায় তখন অস্টিওপোরোসিস হতে পারে। আচ্ছা, আবার অস্টিওপোরোসিস মূলত নারীদের মেনোপজ যখন হয় তখন কিন্তু অস্টিওপোরোসিসের সম্ভাবনা বেড়ে যায়। কারণ কি? সেই সময়টাই যে আমাদের হাড়ের পুরুত্ব কমতে শুরু করে। আচ্ছা, এরপরে আর যদি বলি যে আমাদের অস্টিওপোরোসিসের লক্ষণ কি? হাড় পাতলা হয়ে যাবে, হাড় তোমার হচ্ছে ভঙ্গুর হয়ে যাবে। এরপরে আমাদের হাড়ের ঘনত্ব কমতে থাকবে, পেশির শক্তি কমতে থাকবে, পিঠের পেছনের দিকে ব্যথা ব্যথা লাগবে। এরপরে আর কি হবে? অস্থিতে ব্যথা অনুভব হবে। এই হচ্ছে আমাদের অস্টিওপোরোসিসের যেই লক্ষণগুলো ছিল, বুঝছো? তো অস্টিওপোরোসিস কেন হয়? কারণ কি? ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয় আর মেনোপজের সময় হয়। বলো, কোনো সমস্যা কি? কি বলবো? তোমার কি কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কি না? এখানে কোনো কিছু কি অজানা লাগছে যা বললাম? না সব জানা না। তো? আচ্ছা, তাহলে আসলে আমি সামনের দিকে যাই। এবার আমি যদি বলি রিউমাটয়েড বা অর্থাইটিস বা তোমার গেটে ব্যথা, বুঝছো, যেটা বাত ব্যথা বলা হয়। রিউমাটয়েড বা রিউমাটয়েড অর্থাইটিস বা তোমার গেটে ব্যথা, বুঝছো? তো এখন এই যে তোমার এর লক্ষণটা কি ছিল? এর লক্ষণ হলো অস্থিসন্ধি বা পিঠে তোমার অনেক ব্যথা অনুভব হবে। এবং যেই তোমার অস্থির যেই অস্থির সন্ধিগুলি যেটা আছে, মানে গিরে গিরে, মানে যেই জায়গাগুলাই তোমার গিরা আছে ওই জায়গাগুলো শক্ত হয়ে যাবে। এবং অস্থি যেই তুমি হাড় যে নাড়াবা, মানে মানে বিষয় হয় কি, কেউ উঠলে আর বসতে পারে না, বসলে আর উঠতে পারে না। মানে তোমার হাড় তুমি নাড়ালেই তোমার ব্যথা লাগবে। আর হলো পিঠ ফুলে যাবে, বুঝছো? গিট গিট যে জিনিসগুলো আছে, গিট প্রত্যেকটা গিরে গিরে ফুলে যাবে। হ্যাঁ, আহ অস্থিসন্ধির যেই তোমার রিউমাটয়েডের যে লক্ষণগুলো, বুঝছো? আচ্ছা, তো হ্যাঁ, বলো। আপনি হ্যাঁ, কিছু না। তো এবার আমি তোমার বলি যে আমি কয়েকটা প্রশ্ন ধরি, প্রশ্নগুলোর উত্তর দাও। তো হ্যাঁ, বলো, হাত পা চলাচলে সাহায্য করে কোনটি? জানি না। কঙ্কালতন্ত্র, পরিপাকতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র। কি? হাত পা চলাচলে সাহায্য করে কোনটি? কঙ্কালতন্ত্র, পরিপাকতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র আর রেচনতন্ত্র। কঙ্কাল আচ্ছা, বলো, অর্থাইটিস কোন ধরনের রোগ? বাত রোগ, চর্মরোগ, আর তারপরে অগ্নিমন্দা আর পেটের অসুখ। বাদ। বাত রোগ। আচ্ছা, এরপরে বলো যে অস্থির বৃদ্ধিতে প্রয়োজন কোনটা? অস্থির বৃদ্ধিতে প্রয়োজন কোনটা? ভিটামিন ও ফসফরাস সমৃদ্ধ খাবার, নাকি আমিষ ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার, নাকি ক্যালসিয়াম ও আয়োডিন সমৃদ্ধ খাবার, নাকি ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার? ভিটামিন ও ক্যালসিয়াম। বলো, কোন অঙ্গটি তোমার খনিজ লবণ সঞ্চয় করে রাখে? ও কোনটা? কঙ্কাল। বলো। হৃৎপিণ্ড, ফুসফুস, পেশি আর অস্থি। আচ্ছা,
বলো যে কোনটি বল ও কঠোর সন্ধি বলা হয়? কোনটিকে বল ও কঠোর সন্ধি বলা হয়? হাতের কনুই, আঙুলের সন্ধি, জানু, আর হচ্ছে স্কন্ধ সন্ধি। শেষেরটা কি বললেন? জানু। শেষেরটা? সেটাই বলছি, ও স্কন্ধ সন্ধি বলছি। সেটা কি? স্কন্ধ মানে হলো কাঁধ। ও, স্কন্ধ সন্ধি। এরপরে তা- হ্যাঁ বলো। জানুন, জানুন। জানো যে কি? আল্লাহ বলছি। ও, শুনে গেছে। আচ্ছা, এখন এরপরে দেখো কোনটি হাড়কে আটকে রাখে? বলো, টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি আর কবজি। হ্যাঁ, কোনটি হাড়কে আটকে রাখে? টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি আর কবজি। টেন্ডন। টেন্ডন। কি দেখে বললে তুমি? দেখে বলুন। তুমি তো ভুল হয়েছে। এই, তোমার হচ্ছে হাড়কে আটকে রাখবে টেন্ডন কি? মাসেল আর বোনের সাথে সংযোগ করবে না, মা বোন টেন্ডন। মা বোন টেন্ডন মাসেল আর বোনের সাথে সংযোগ করবে। আর আমাদের লিগামেন্ট কি করবে? লিগামেন্ট হচ্ছে তোমার হাড়ের সাথে হাড়ের সংযোগ করবে, মানে হাড়কে হাড়ের সাথে আটকায় রাখবে কে? লিগামেন্ট। আচ্ছা, বল ও কঠোর সন্ধি কোথায় দেখা যায় বলো? আহ, কয়েকটা দেখো। তাই আমাদের দেহে। অপশন হলো হাতের কনুই, আঙুলের আঙুলগুলিতে, কাঁধ ও অনুসন্ধিতে, আর হচ্ছে করটিকাতে। কোথায়? কাঁধের কাঁধ ও অংশ। অনুসন্ধিতে, হ্যাঁ। অস্থির মাতৃকা কেমন? অস্থির মাতৃকা কেমন? নরম ও ভঙ্গুর, শক্ত ও ভঙ্গুর? শক্ত, ভঙ্গুর। কঠিন ও শক্ত ও ভঙ্গুর আছে অপশনে। শক্ত ও ভঙ্গুর। আচ্ছা, নিচের কোনটি অস্থি বন্ধনী? দেখো, অস্থি বন্ধনী টেন্ডন, তরুণাস্থি, লিগামেন্ট, আর হচ্ছে স্কেলিটন। স্কেলিটন, লিগামেন্ট। আচ্ছা, বলো, স্টেরয়েড যুক্ত ওষুধ সেবনে বয়স্ক পুরুষদের কোন রোগটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস, জন্ডিস, আর হচ্ছে উদারাময়। বলো, ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা কোনটি গঠিত? ঘন শ্বেত, তারপরে ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা কোনটি গঠিত? লিগামেন্ট, অস্টিন, কন্ডিন আর টেন্ডন। টেন্ডন। আচ্ছা, বলো, নিচের কোনটি অস্থি বন্ধনী? না সরি, অস্থি বন্ধনী না, পেশি বন্ধনী কোনটি বলো? টেন্ডন। টেন্ডন। আচ্ছা, বলো, জীবিত জীবিত অস্থি কোষে শতকরা কত ভাগ জৈব যৌগ থাকে? অজৈব যৌগ থাকে কত ভাগ? শতকরা কত ভাগ অজৈব হ্যাঁ, জীবিত? হ্যাঁ, 40 ভাগ, 60 ভাগ, 50 ভাগ, 30 ভাগ? আমি 60 ভাগ। জানি না। 60 ভাগ। সেটা আরেকবার। বলেছে যে জীবিত কোষে কত ভাগ তোমার অজৈব যৌগ থাকে। অস্থি কোষে। হ্যাঁ, বলো, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কার কাজ? কি? হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কার কাজ? পেশিতন্ত্র, হৃদযন্ত্র, স্নায়ুতন্ত্র আর রক্ত সংবহন তন্ত্র। আপনার কথা কিছু বলুন। ওটা আবার বল। আমি বলছি কি যে আমি বলছি কি যে তোমার হচ্ছে আহ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কার কাজ? হৃদপিণ্ডের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কার কাজ? পেশিতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র আর রক্ত সংবহন তন্ত্র। হৃদপিণ্ডের স্পন্দন, স্পন্দনে আমাদের পেশিতন্ত্র কাজ করবে না? আচ্ছা, বলো, আহ রিউমাটয়েডে, বুঝছো, রিউমাটয়েডে অর্থাইটিস রোগের প্রতিকার কি?
রিউমাটয়েড 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 অর্থাইটিস রোগের প্রতিকার কি? রিউমাটয়েড অর্থাইটিস রোগের প্রতিকার কি? একটা হলো তোমার ননিতলা দুধ গ্রহণ করতে হবে, তারপরে কমলার রস গ্রহণ করতে হবে, যন্ত্রণাদায়ক গিটের ওপর গরম সেঁক দিতে হবে, আর স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করা লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। এরপরে কঙ্কালের কোন অংশগুলো বাইরে থাকে? কঙ্কালের কোন অংশগুলো বাইরে থাকে? একটা হলো হৃৎপিণ্ড, ফুসফুস, হাত পা আর যকৃৎ। হ্যাঁ, বলো। প্রচুর ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কেন প্রয়োজন? অস্থি বৃদ্ধির জন্য, পেশি বৃদ্ধির জন্য, অস্থির বৃদ্ধি ব্যাহতের জন্য, আর তরুণাস্থির বৃদ্ধির জন্য। বলো, কন্ড্রিওব্লাস্ট ও কন্ড্রিওসাইট কোথায় থাকে? তরুণাস্থিতে, অস্থিতে, পেশিতে, হৃৎপিণ্ডে। এই অস্থির কোষগুলোর নাম আমি তোমারে কি বলছিলাম? আচ্ছা, তো এরপরে এই কন্ড্রিওসাইট কন্ড্রিওব্লাস্ট বলছিলাম আমি। হ্যাঁ, আরেকবার দেখো তো। হ্যাঁ, তাই কি? হ্যাঁ, বলেছি যে কন্ড্রিওব্লাস্ট কন্ড্রিওসাইট কোথায় থাকে? বলো। ইয়েস, তরুণাস্থিতে থাকে। আচ্ছা বলো, ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি? অস্টিওপোরোসিস, পোরোসিস, এরপরে ম্যালেরিয়া, জ্বর, আর রিউমট রিউমাটয়েড অর্থাইটিস কোনটা? আচ্ছা, হইছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়া যে বলো, যে পঞ্চাশোর্ধ্ব পুরুষ ও নারীর দৈনিক কত মিলিলিটার ক্যালসিয়াম গ্রহণ করা উচিত? 1200 মিলিলিটার, মাথায় রেখো। আচ্ছা, তো প্রস্তুতি ভালো, প্রস্তুতি ভালো, সমস্যার কিছু নাই। পড়াশোনা করেছো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আমি আমি এই বগর বগর করলাম, তাইলে কাজ হয়েছে? আরেকটা অধ্যায়, আচ্ছা বাংলা একটা কবিতা বলো, যেটা বাকি আছে। দেখো, আমি তোমারে বলি, ইংলিশের ব্যাপারটা আমি তোমাকে বলি, তুমি যদি একটু ভালো রিডিং করতে পারো, তাইলে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে তোমার কোনো চাপ থাকার কথাই না। কারণ ইংলিশের ওই উত্তর কিন্তু তোমার প্রশ্নের মধ্যে দিয়ে দিবে। কিন্তু বাংলা কিন্তু এদিক থেকে খুব ভয়ঙ্কর, বুঝছো? বাংলারে আমি চিরজীবন সালাম করে চলি, কারণ বাংলা আমার জীবনে যে প্যারা দিয়েছে। হ্যাঁ, কোনটা? আমার দেশ। আচ্ছা, বাংলা গল্প বাকি কোনটা বলো? উপেক্ষিত শক্তির উদ্বোধন, আচ্ছা কাজী নজরুল ইসলামের, তাই তো? উপেক্ষিত শক্তির উদ্বোধন, আচ্ছা, বলো। দাও।
হে। মূলত কাজী নজরুল ইসলামের প্রবন্ধ পড়াইতে গেলে ছেলে মেয়েদের মধ্যে যে জিনিসটা আমি লক্ষ্য করি, বুঝছো, ইন্টারে ছেলে মিলে তো মনে করো যে কাজী নজরুল ইসলাম শুনলে ভয়তে দুই হাত দূরে দূরে সরে যায়। কাজী নজরুল ইসলাম যেন আতঙ্ক মানুষের মধ্যে। তো আমার যে এত পছন্দ কাজী নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের কবিতাগুলো বোঝো না তাই ভালো লাগে। কাজী নজরুল ইসলামের কবিতা দুই শ্রেণীর মানুষের ভালো লাগে, একটা যারা হলো খুব ডিপ এ বোঝে, খুব ডিপে যে বোঝে তাদের ভালো লাগে। আর মনে করো যারা বোঝেই না তাদের ভালো লাগে। কাজী নজরুল ইসলাম এই একটা ব্যাপার, বিদ্রোহী কবি, তাই সেই কবিতা লেখে। এরকম মানুষের কাজী নজরুল ইসলাম ভালো লাগে, যে যারা কিছুই বোঝে না। আর যারা অনেক ডিপে যে বোঝে তাদের ভালো লাগে। আর যারা উপর দিয়ে বোঝে তারা কাজী নজরুল ইসলামকে কোনো সময় নাস্তিক বলে, কোনো সময় কাজী নজরুল ইসলামকে গালাগালি দেয়, কোনো সময় ইসলাম বিদ্বেষী বলে, কোনো সময় এ বলে সে বলে। তাই তুমি কাজী নজরুল ইসলাম একটা কবিতার নাম বলো তো যেটা তুমি শিখেছো। বিদ্রোহী। বিদ্রোহী অনুবাদ করে তোমার শিখাই দিচ্ছে আর তুমি বুঝে গেছো। বলো তো। বিদ্রোহীর মধ্যে একটা লাইন আছে, আমি তোমার দ্বারা মনে করে বলছি। এটা হচ্ছে, দাঁড়াও কোনটা বলবো। হ্যাঁ, এই লাইনটা বললো। আমি, হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও। হ্যাঁ, এই লাইনটা বলো। আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি এক হাতে রণতুর্য। এই লাইনটার অর্থ বলো। জীবনে জেনতে তুমি বলবা, বলো তো। হ্যাঁ, বলো এই লাইন শুনেছো কোনোদিন? আমি বিদ্রোহী সুদ হাতে চা, আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি এক হাতে রণতুর্য। তো বলো এই ইন্দ্রাণী কে? বলো, বলো ইন্দ্রাণী কে বলো। জানতো তুমি বুঝেছো না? জি আন্টি। কেন আন্টি? কবে? এই নিশাদ, আমি কি অনার কথা উত্তর দিনে এরম হয়? হ্যাঁ করো। হ্যাঁ আন্টি। নিশাত বিদ্রোহী কবিতা অনেক ভালো পারে, তাই আমি ওর কাছ থেকে শেখার চেষ্টা করছি। দু একটা ওয়ার্ড আমি পারি না, তো আমি শুনছি যে ও পারে কিনা। বিদ্রোহী পড়তে, আমি তো মাঝে মাঝে বেঁধে যাই বিদ্রোহী পড়তে পড়তে, তাই আমি ওর কাছ থেকে ছাড়াই নিচ্ছিলাম। বলো। আন্টি, 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 অহনার সাথে কি হয়েছে বুঝলাম না আমি। কি? তাই? কি ব্যাপারে পরে আমি তো,
আসলে কি, আমি তো আসলে, আপনি তাই আমারে মাঝে মাঝে কল দিয়ে পারেন না, আপনি এত ইম্পর্টেন্ট একটা ব্যক্তি আমার জীবনে, তাই আপনি আমারে মাঝে মাঝে কল দিয়ে পান না। হ্যাঁ, তা তো অবশ্যই, ওরা অবশ্যই আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু আসলে হয় কি, মানে আমি যে কি বলি আমি তাই ভুলে যাই মাঝে মাঝে। আমি যদি ওরে এই কথা বলে থাকি যে আমি তোমার পরে বুঝাই দেবো, তাও আগে আমারে বলবে না যে ভাইয়া আপনি বলিলেন এই জিনিসটা বুঝাই দেবেন? হ্যাঁ, আপনি ফাউ কথা কয়েন না, হ্যাঁ। পরিস্থিতি কি হয়েছে? তাই আমি বুঝি না যে আপনি কি আমার কাস্টমার, মানে ওই আমার হচ্ছে কাস্টমার কেয়ার আপনারা? মানে আমার যত অভিযোগ আছে সব আপনাদের ওখানে জমা হচ্ছে মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখি অনার সাথে বলবানে, অনার কি ক্ষোভ জমেছে আমার পরে এত। নিশাত, তাইলে আসো, আমরা শুরু করি। না, আমি তোমারে খোঁচাচ্ছি না, আমি শুধু জানতে চাই ইন্দ্রাণী কে। আচ্ছা, ইন্দ্রাণী জানো না? আরপিএস এর নাম শুনেছো? আরপিএস? কেন, বিদ্রোহী কবিতা পড়েছো, আরপিএস এর নাম শোনোনি? আমি আরপিএস এর বাসি, ঘুম 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 চুমু দিয়ে করি বিশ্ব নিঝুম, শোনো নাই? হ্যাঁ। আমি খেপা দুর্বাসা, আমি বিশ্বমিত্রের শিষ্য, শোনো নাই? কি, বিদ্রোহী? বিদ্রোহী কবিতা শোনো, তাহলে আমি তোমার বলি। আমি যখন ক্লাস টুতে পড়ি বুঝছো, তখন আমার একটা স্যার নাম ছিল, স্যারের নাম দেবু, স্যারে আমি এখনো খুঁজে বেড়াই, তবে স্যারে আমি আর এখন খুঁজে পাইনি। দেবু, বুঝছো, এই দেবু স্যারের কাছে আমি একদিন বলেছিলাম যে আমি বিদ্রোহী কবিতাটা একটু পড়বো। তো স্যার আমার নিজে হাতে ওই মোবাইল থেকে ওই, তখন তো ইন্টারনেট অ্যাভেলেবল ছিল না, তো স্যার ওই স্যারের একটা ফোন ছিল কোনো রকম, ওই ফোনের বের করে হাতে লিখে দিয়ে গেছিল আমার কবিতা, বুঝছো, বিদ্রোহী কবিতা। তো ওই সময়তে আমি বিদ্রোহী কবিতা পড়া শুরু করি, ক্লাস টুতে পড়ি তখন আমি। তো হ্যাঁ, তখন তো আমি আবৃত্তি করে করে মানুষকে শোনাতাম বিদ্রোহী। তো আমি তো, তখন আমি মানে জানতাম না, মানে হয়তো বা পরে জানছি, বাট আমার মুখস্থ তখন থেকে। তো তারপরে আমি তোমার যদি আরো বলি, আমি হল বলরাম স্কন্ধে উপড়িয়া ফেলিব দিন বিশ্ব নব সৃষ্টির মহানন্দে। বলো। কেন, তোমার কি বলে প্রমাণ করতে হবে এখন? দেখো, শুধু বিদ্রোহী না বুঝছো, আমার 2 বিঘা জমি থেকে শুরু করে যত কবিতা আছে সব মুখস্থ এখন। হ্যাঁ? ওমর ফারুক আসলে আমি পড়েছিলাম না ওইভাবে, তাই আমার মুখস্থ নাই। তবে আমার বিভীষণের প্রতি মেঘনাদ মুখস্থ। বিভীষণের প্রতি মেঘনাদ পুরোটা, মানে ওইটা তো একটা মহাকাব্য, এটা তো পুরো মুখস্থ করা সম্ভব না, তবে বইতে যতদূর ছিল ততদূর মুখস্থ। তারপর জুতা আবিষ্কার মুখস্থ। জুতা আবিষ্কার। হ্যাঁ। হুম। ভালো লাগার জন্য না, এমনি বড় কবিতা মুখস্থ করলে একটা ভাব বাড়ে বুঝছো, মানুষের সামনে বলা যায় যে এই আমার এত বড় কবিতা মুখস্থ, জানিস? এই তো, আসো পড়াশোনা শুরু করি আমরা। 1 নম্বর, দেখো আমাদের এই এখানে প্রথমে কথা হচ্ছে, আহ এখানে দেখো প্রথম লাইনে বলা হয়েছে, প্রথম অংশে বলা হয়েছে, পড়ো
অপমান করলে তাদের সমান শাস্তি হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা কাজী নজরুল ইসলাম কিন্তু রিপিট করেছে, দেখো, হেম দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমান হতে হবে সবার সমান। মানে বলেছে যে এই যে এখানে বলা হয়েছে যে প্রথম যে অংশে, সে অংশে বলা হয়েছে যে কারোর যদি অপমান করলেই হবে, তাদের সবার সমান শাস্তি হবে। বুঝতে পেরেছো? মানে আমি তোমার মূল কাহিনীটা যদি বলি, তাইলে কবি শুরুতেই একটা কঠিন কথা বলেছে, হেম দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এখানে তিনি একটা কথা বলছেন, সেটা হলো জাতি জাতি যদি বঞ্চিত মানুষদের অবহেলা করে, সেই অবহেলার ফল দেশে পড়বে। এই যে অবহেলার যে ফল, এইটা শুধু দেশে পড়বে তাই না, এইটা সব জায়গায় সমানভাবে প্রতিফলিত হবে। মানে তোমারে আমি একটা জিনিস খুব সুন্দরভাবে বলি নিশাত, শোনো। মনে করো যে, হ্যাঁ, না না, আমি তো হচ্ছে তোমার ওই পড়াচ্ছি, ওই যে ওই ওই প্রবন্ধটার নাম কি জানো? উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটাই পড়াচ্ছে। তো এই হেমদুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমান হইতে হবে সকলের সমান। তো এখন এইটা এইটা বলে তোমার এই প্রবন্ধটা শুরু করেছে, তো এটা একটা কবিতার লাইন, এই কবিতার লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এইটা দিয়ে নজরুল ওই প্রবন্ধটা লেখা শুরু করেছেন। তো দেখো, এই এই কবিতায় বলেছে হেমদুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমান হতে হবে সকলের সমান। তার মানে এখানে বলতে চেয়েছে যে এই যে আমাদের যে জাতি, বুঝছো, আমাদের জাতি যদি মনে করো যে বঞ্চিত মানুষদেরকে অবহেলা করে, মনে করো সমাজের বঞ্চিত সুবিধা বঞ্চিত একটা মানুষ আছে, তাকে তুমি অবহেলা করলে, এই অবহেলার দায় শুধু যে সে বহন করবে তাই না, এই অবহেলার দায় পুরো সমাজকে বহন করতে হবে, সবাইকে বহন করে নিয়ে যেতে হবে। দেখো, আলটিমেটলি যদি একটা বাচ্চা স্কুলে না যায়, তুমি নর্মালি একটা চিন্তা করো যে একটা বাচ্চা স্কুলে না যায়, সে হোটেলে কাজ করে, তাতে তোমার কোনো ক্ষতি হচ্ছে না, তুমি মনে করছো যে একটা বাচ্চা তো হোটেলে কাজ করে, আমার কি, ও তো আমার কেউ না, তো আমার কি। তো এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা তুমি যদি অন্যভাবে দেখো, ওই বাচ্চা লেখাপড়া করছে না, ও একদিন বড় হবে, বড় হয়ে ওর সংসার হবে, ও লেখাপড়া করেনি, ওর বাচ্চারাও লেখাপড়া করবে না। এরপরে এই যে সমাজে যে একটা সমস্যা ছড়াই যাচ্ছে, যে এই লেখাপড়া না করলে কোনো ব্যাপার না, তারপরে সমাজে যে শিশু হয়রানি, তারপরে তোমার শিশু নির্যাতনের যে হার, এই জিনিসগুলো তুমি যদি দিকে তাকাও, তোমার সমাজ কিন্তু আর সামনে আগাচ্ছে না, আস্তে আস্তে ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। তাই বঞ্চিত মানুষদেরকে যদি সমাজ অবহেলা করে, এই অবহেলাটা কিন্তু পুরো সমাজের উপরে পড়বে। এই অবহেলাটা কিন্তু কোনোদিন ওই মানুষটা একা বহন করবে না, ওই বহনটা সবার করতে হবে, আমারও করতে হবে, তোমারও করতে হবে। তাই আমাদের কিন্তু আগে আসতে হবে ওই সুবিধা বঞ্চিত মানুষদের জন্য, যারা তোমার বঞ্চিত, বুঝছো, তাদেরকে নিয়ে আমাদের কিন্তু সামনে আগায় যেতে হবে। বুঝতে পারছো? তো এখন কথা হলো যে এরপরে আমাদের ভদ্রলোকেরা কিছু নিচু তলটিকে, বুঝছো, আমাদের আহ যদি আমি তোমাকে বলি যে কিছু কিছু মানুষ আছে, মানে মানুষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো বড়লোক সম্প্রদায় বা অভিজাত শ্রেণী, আর একটা হলো ছোটলোক সম্প্রদায়। কিন্তু তুমি যদি দেখো যে এই যে ছোটলোক সম্প্রদায় যারা আছে, মানে আমি ছোটলোক বলছি তার মানে ভেবো না যে আমি নিচু ভাবে কথা বলছি, নজরুল ছোটলোক বলে সম্বোধন করেছেন, তাই আমি ছোটলোক বলছি। তো এই যে ছোটলোক সম্প্রদায় যাদেরকে ছোটলোক বানাইছে, কারা যাদেরকে ছোটলোক বানাইছে, কিন্তু এই বড়লোক সম্প্রদায়রা, তাদের মুখের কথাই কিন্তু তারা ছোটলোক হয়েছে। তো এই যে ছোটলোক সম্প্রদায়, তাদের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। বলো। হ্যাঁ, কেন তোমার কাছে বই নাই? কি? ও আচ্ছা, আমি বই স্ক্রিনে নিয়ে আসবো তাই? আচ্ছা, দাঁড়াও, আমি বই খুঁজে বের করে নিই। কত পৃষ্ঠায়? কত পৃষ্ঠায়? তো দেখো,
আমাদের এই যে আমাদের এবার আমি তোমাকে বলি, নর্মালি আমি কথাবার্তাগুলো সামনের দিকে আগে, এই যে আমাদের যে ছোট লোক সম্প্রদায়ের কথা যে বলেছেন নজরুল, বুঝছো? এই যে ছোট লোক সম্প্রদায়, এদের উপরে ভর করে কিন্তু আমরা টিকে আছে, বুঝছো? এই যে তোমার আমরা যদি বলি যে নিম্ন আয়ের যেসব মানুষদেরকে আমরা ছোট লোক বলছি, তো এই যে ছোট লোক, তাদের মাথার উপরে ভর করে কিন্তু আমরা সামনের দিকে আগে আসছি। এখন তুমি যদি একটা কাজ করো, তুমি যদি একটা কাজ করো যে আমাদের এই যে ভদ্রলোকেরা যে নিচু দলটিকে ছোট লোক বলে তুচ্ছ করে, এখন কিন্তু কবি এখানে বলেছেন যে তাদের যে অন্তরে যদি তুমি দেখো, বা তাদের এই ছোট লোকদের তুমি যদি অন্তর দেখো, বা অন্তর যদি আসলে দেখা যেত, তাইলে তুমি দেখতে পারতে যে ওরা কাচের মতো স্বচ্ছ, সরল এবং উদার মনের। বুঝতে পেরেছো? কারা স্বচ্ছ, সরল এবং উদার মনের? ওই ছোট লোকরা। অথচ আমাদের সমাজ অত্যাচার এবং উপেক্ষার কারণে তারা নিজেদেরকে ছোট মনে করছে। তো এই মানুষদেরকে ছোট মনে কারা করাচ্ছে? ওই বড়লোক সম্প্রদায়রা, যারা ওই অভিজাত সম্প্রদায়রা, তাদের যে অত্যাচার, তাদের যে উপেক্ষা, তাদের যে নিপীড়ন, এর কারণে তারা নিজেদেরকে ছোট মনে করছে। তারা আত্মবিশ্বাস হারাই ফেলছে। ফলে তারা তাদের যে অধিকার, এই অধিকারগুলো ভুলে যাচ্ছে। সমাজে যে তাদেরও একটা অধিকার আছে। একটা দেশে একটা অভিজাত শ্রেণীর মানুষ যে অধিকারগুলা ভোগ করবে, একটা নর্মালি রাস্তার পাশে বস্তিতে থাকা মানুষের যে সমান একই অধিকার আছে, এই জিনিসটা কিন্তু তারা ভুলে যায়। তারা নিজেদের অধিকারের দাবিও করতে লজ্জা পায়। কারণ কি? এই যে আমাদের অভিজাত শ্রেণীর সম্প্রদায়, যাদের সাথে তারা মনে করে যে আমরা পারবো না। বুঝতে পেরেছো? তো এখন সামনের দিকে আগাই। কেউ যে কেউ যদি উঠে দাঁড়ায়, তাদের পেছনের যে ভদ্র সমাজ কঠোরভাবে আঘাত করবে। বুঝতে পেরেছো? কেউ যদি ওই ভদ্র সমাজের বিরুদ্ধে কথা বলতে যায়, তাহলে ভদ্র সমাজ পিছন থেকে তাদের আঘাত করবে, শব্দত বা প্রকট ভাবে। তাই অনেকেই বোঝে না যে তারা মানুষ, তাদেরও মর্যাদা এবং অধিকার আছে। যে অবহেলা চলতেই থাকে, তাতে পুরো জাতি জর্জরিত। দেশকে, এই যে আমাদের দেশে যে আমাদের যে নিম্ন শ্রেণীর মানুষজন আছে, তাদেরা তারা বিভিন্ন অবহেলায় যে জর্জরিত, সেটা তো তুমি আসলে বুঝতে পারো কিনা আমি জানি না। কিন্তু এই যে আমাদের উচ্চ শ্রেণী বা বড়লোক যে সম্প্রদায় আছে, তারা কিন্তু এইভাবে আমাদের যে ছোটলোক সম্প্রদায়দেরকে চেপে রেখে দিয়েছে। তারা ইচ্ছা করলেও কিন্তু কোনোভাবেই, কিছু বলছো রিনাত? তারা কিন্তু ইচ্ছা করলেও তারা কিন্তু তোমার মর্যাদাবান হয়ে উঠতে পারে না। কারণ কি বলতো? কারণ হচ্ছে ওই যে অবহেলা, বুঝছো? এই অবহেলায় আমাদের পুরো জাতি জর্জরিত, মানে পুরো জাতি কিন্তু জড়ায় আছে। আচ্ছা, লোককে না বুঝলে দেশে গণতন্ত্র বেড়ে কিভাবে উঠবে বলতো? গণতন্ত্র মানে তো জনগণের শাসন। এখন তুমি যদি লোককে না বুঝো, তাইলে মনে করো যে আহ একটা একটা মনে করো যে রাজনৈতিক দল, মনে করো যে এক্স ওয়াই যেটা একটা রাজনৈতিক দল। এখন ওই রাজনৈতিক দল কথায় কথায় বলে যে জনগণ এটা চায় না, জনগণ ওইটা চায় না, জনগণ এই চাই, জনগণ সেই চাই। তো এখন কথা হলো, আমিও তো একটা জনগণ, তাই না? জনগণের মধ্যে আমি পড়ি না? হ্যাঁ। তো এখন কথা হলো যে জনগণ কি চায়, এই জিনিসটা ওদেরকে আমি কিভাবে জানাবো? মানে আমার কথা হলো, মনে করো যে আহ কেউ একজন চাই যে হচ্ছে সে বিয়ে করবে, তা সে কিভাবে জানাবে ওই ওই লোকদের জনগণ কি চায়, জনগণ কি চায় না, ওইটা ওরা বোঝে কি করে? না, এটা আমার খুব জানার ইচ্ছা। যে জনগণ, জনগণ এটা চায়, জনগণ ওটা মেনে নেবে না, জনগণ সেটা মেনে নেবে না, জনগণ এটা প্রত্যাখ্যান করবে। তো জনগণ কি চায় ওরা আসলে কিভাবে বোঝে? মানে এর কোনো ফর্ম টর্ম ফিল আপ করতে হয় কিনা আমি জানি না, কিন্তু আসলে কিভাবে বোঝে এটা আমার খুব জানার ইচ্ছা। তো যাই হোক, এই যেই কথা, এই যেই কথা যে আমরা যদি আমাদের জনগণকে না বুঝি, আমরা যদি আমাদের লোককে না বুঝি, তাহলে গণতন্ত্রকে টেকবে? টেকবে না, তো ক্লাপস করবে। যেমন আমাদের কিন্তু শেখ হাসিনা গণতন্ত্র ক্লাপস করে গেছে। সামনে কি হবে আমরা কেউ জানি না, সামনে দেশের যে কি হবে আমরা কেউ জানি না। তো এখন সামনে আমরা যদি মহাত্মা গান্ধীর একটা উদাহরণ দিই, তাহলে কবি মহাত্মা গান্ধীর একটা উদাহরণ দিছিলেন। সেটা হলো, মহাত্মা গান্ধী যখন নিম্নবিত্ত বা উপেক্ষিতদের সাথে মিশতেন, তখন তাদের কষ্টকে কিন্তু ভাগ করে নিতেন, বুঝছো? তাদের মতোই জীবনযাপন করতেন। তুমি জানো মহাত্মা গান্ধী মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সেলাই করা জামা কাপড় পরেন নাই। তিনি কোন রকম গায়ে একটা কাপড় জড়াইতেন, এন্ড লুঙ্গির মতন করে একটা কাপড় জড়াই নিতেন। তিনি কোনোদিন সেলাই করা জামা কাপড় পরতেন না মহাত্মা গান্ধী, বুঝছো? এই যে আমাদের গরিব উপেক্ষিত মানুষদের যেই কষ্ট, সেটা কিন্তু তিনি নিজের মধ্যে ভাগ করে নিতেন, এবং তাদের মতোই তিনি জীবনযাপন করতেন। তখন তারা তাকে মেনে নিত এবং অনুসরণ করত। এই যে আমাদের যে গান্ধীর যে সারল্য, গৌরব, অহংকারহীনতা, এবং এই যে এই সবাইকে
ভাই বলিয়া ডাকা, এই যে সবাইকে যে ভাই বলে তিনি সম্বোধন করতেন, এর কারণেই কিন্তু অসংখ্য মানুষ তাকে সমর্থন করেছিল, বুঝছো, তাকে সমর্থন করেছিল কিন্তু এই একটা মাত্র কারণে, যে সে মানুষের সাথে মিশতো, মানুষের কথা শুনতো, মানুষের নিপীড়নের বিরুদ্ধে তিনি কিন্তু উচ্চারণ করতো, উঠে দাঁড়াইতো। তোমার যদি একটা কথা বলি, যে আমি যদি বলি মহাত্মা গান্ধীর কথা, এই মহাত্মা গান্ধী কিন্তু একজন ব্যারিস্টার ছিলেন, বুঝতে পেরেছো? মহাত্মা গান্ধী একজন ব্যারিস্টার ছিলেন। তো একজন ব্যারিস্টার হয়ে তিনি যেই কাজগুলা করেছিলেন, তুমি ভেবে দেখো, এটা কিন্তু একেবারে অসাধ্য, বুঝছো? তো এরপরে আমি যদি তোমার বলি, যে এই যে আমাদের যে কবি কবি ভদ্রলোকদের বা ভদ্রলোকদের একটা কথা বলছে, যে তোমরা যদি এই উপেক্ষিত শক্তিকে গ্রহণ করো, আর তাদের তাদের করো আপ, বলো, কিছু বলছো? তারপর আচ্ছা, যদি কবি বলছেন, যদি তোমরা যে এই যে আমাদের কবি বলছেন যে তোমরা যদি এই উপেক্ষিত যে শক্তি, মানে এই যে তাদের উপেক্ষা করে আসছে, এই যে তাদের যে ভিতরে যে শক্তি আছে, এই শক্তি যদি তোমরা গ্রহণ করো, তাদেরকে যদি তোমরা সম্মান দাও, তাদের মানবতা যদি তোমরা মেনে নাও, তাহলে দিন পাল্টে যাবে, বুঝছো? তাহলেই বদল আসবে। উপেক্ষা করার অধিকার কারণ নাই, আত্মার দিক থেকে সবাই তো সমান, তাই না? যদি তুমি কল্পনা করো যে তুমি যদি সেই নিচু বংশে জন্মাও, তোমার আত্মাটা সেটা মেনে নেবে না, তাই অন্যের প্রতি সহানুভূতি জরুরি। বুঝতে পেরেছো আমার কথা, আমি কি বলতে চাইছি তোমারে? তুমি যদি কল্পনা করো যে তুমি যদি কল্পনা করো যে তুমি যদি নিচু বংশে জন্মাও, তোমার আত্মা সেটা মেনে নেবে না, তাই অন্যের সহানুভূতি কিন্তু জরুরি। বুঝতে পেরেছো আমি কি বলছি? তা বুঝি না। বোঝো নাই? আমি বলছি, যদি তুমি কল্পনা করো, তুমি যদি তুমি কল্পনা করো যে তুমি একটা নিচু বংশে জন্মগ্রহণ করেছো, বুঝতে পেরেছো, এবং তোমার আত্মা সেটা কি মেনে নেবে? তোমার আত্মা সেটা মানছে না। বুঝতে পেরেছো? মানে কারোর না কারোর তো নিচু বংশে জন্মগ্রহণ করতে হইতো, তাই না? তো এইটা ও না করে যদি তুমি করতে, তাইলে তোমার আত্মা সেটা মেনে নিত না, তুমি সেটা সহ্য করতে পারতে না। তুমি ভাবো, তাইলে তুমি ওই মানুষটা সহ্য করে আছে, তাহলে তার প্রতি তোমার সহানুভূতি দেখানো উচিত কিনা, বলো? তো এটাই বলেছে। এবার আমি যদি তোমারে বলি, যে ছোট লোক ভার্সেস বড় লোকের যে ব্যাপারটা, আমাদের সমাজের বিভাজন সম্পর্কে যে কটাক্ষ, শব্দটি সরাসরি, বুঝছো, সামাজিক অভিজাত্যের ধারণা দিয়েছে তোমাকে, বুঝছো? এবার অভিজাত্য বা গৌরবের যে সমালোচনা, সেটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে অহংকার মানুষের যে মানবিক দায়িত্ব সেটা ঢেকে দেয়। আমাদের সবার যে একটা মানবিক দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমাদের নষ্ট করে দেয় কে জানো? আমাদের আমাদের যে তোমার অহংকার, এই অহংকার কিন্তু আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ববোধকে নষ্ট করে দেয়। সেটাই আমাদের আমাদের সমাজকে নিচে নামায়। তুমি মনে করছো যে তুমি অহংকার করে নিজেকে উপরে তুলে রাখছো, কিন্তু পিছন দিয়ে কিন্তু তোমার সমাজ নিচে পড়ে যাচ্ছে, এটা কিন্তু তুমি মেনে নিতে হবে তোমাকে। এরপর আমি যদি বলি, যে গান্ধীজির যে উদাহরণটা, সেটা হলো প্রমাণ হিসেবে কিন্তু বেমানান। নেতৃত্ব কেবল উচ্চ স্বরে বসে আদেশ দিলেই কিন্তু কাজ হবে না, বুঝছো? মানুষের মাঝে নেমে কাজ করতে হবে। অনেকে আছে যে লিডার, বুঝছো, লিডার লন্ডনে বসে বলছে যে এই কালকে রাস্তায় নামতে হবে, এটা কোনো কথা? দেশে আয়, দেশে এসে রাস্তায় নাম, তাই না? তো কথা হলো, যে এই কাজগুলা কিন্তু করা কি যাবে, বলো? একজন লিডার যদি সবসময় উপরে বসে বসে নেতৃত্ব দেয়, তাইলে কি হইলো কিছু? তাইলে কি সে আসলে লিডার? লিডার কি হবে? লিডার হচ্ছে নেতৃত্ব দেবে, লিডার হলো সবার সামনে থাকবে। আমরা যুদ্ধে দেখিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াতে? দেখি নাই? দেখছি তো। তাইলে এই যে ব্যাপারটা, তো কেউ যদি তোমারে মনে করে যে লন্ডনে বসে নেতৃত্ব দেয়, যে এই মাঠে নেমে যা, মনে করো যে তুমি মাঠে নামলে তুমি মারা যাবা, ও কিন্তু লন্ডনে বসে শোক প্রকাশ করবে যে আমার একজন নেতা মারা গেছে, আমার একজন কর্মী মারা গেছে। কিন্তু এই যে আমার একজন কর্মী মারা গেছে, আমার একজন নেতা মারা গেছে, তো তার কিন্তু কিছু হয়নি, কিন্তু তুমি নামছিলে কার জন্য? তার জন্যই তো, তার ডাকাই তো তুমি নামছিলে। দেখো, আমাদের এই যে 24-এর গণঅভ্যুত্থান সফল হওয়ার পিছনে যেই সবচাইতে বড় যে আবেগটা কাজ করেছে, সেটা হলো আমাদের নেতৃত্ব যারা দিচ্ছিল, হাসনাত, সাজিস, তারপরে তোমার নাহিদ, এরা কিন্তু সবসময় মাঠে ছিল, এবং ওরা কিন্তু সামনের সারিতে ছিল, বুঝছো? ওরা কিন্তু মানুষের ফাও ফাও ডাকেনি, ওরা কিন্তু লন্ডনে বসে মানুষের ডাকেনি, ওরা গুলির সামনে দাঁড়ায় মানুষের ডেকেছে। এবং ওই দিন 5ই আগস্টে যদি গুলি করতো আর্মি, তাহলে প্রথম গুলি কিন্তু ওদের গায়ে লাগতো, ওরা একদম সামনে দাঁড়াইছিল। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু মানুষের আবেগকে টান দিয়ে মানুষকে সামনে নিয়ে চলে আসে।
বুঝতে পেরেছো? তো এই যে ব্যাপারগুলো, তো একজন আমাদের মহাত্মা গান্ধী এত এত খ্যাতি কিভাবে অর্জন করলো? সে তো একজন ব্যারিস্টার ছিল। তো মহাত্মা গান্ধী ট্রেন থেকে একবারে ব্রিটিশরা চেলে ফেলাই দিছিল, মানে মানে কি, সে ব্যারিস্টার ছিল তাই কি সে বাঙালি ছিল, তো বাঙালি হওয়ার কারণে তারে ওই ইয়াদের ওই তোমার ব্রিটিশ যেই অফিসার আছে ওই অফিসারদের যে ট্রেনের যেই তোমার বগি ছিল ওই বগিতে বসতে দেওয়া হয় না। তো ওই জেদ মহাত্মা গান্ধী ওই জেদে ও ব্রিটিশের তো ভারত থেকে আলাদা করে ফেলা দেয়। মানুষের জেদের লেভেল দেখেছো? তোমার জেদের লেভেল কোন পর্যন্ত, আমি ভাত খাবো না এই পর্যন্ত। আর মহাত্মা গান্ধীর জেদের লেভেল দেখো, উনি জেদ করে ভারতকে পুরো একটা আলাদা দেশ বানায় ফেলাই দিয়েছে। জেদের লেভেল দেখেছো? তো এখন, তো এবার আমি যদি বলি যে মহাত্মা গান্ধী শুধু একা না, মহাত্মা গান্ধীর সাথে আরো অনেকে কাজ করেছে। আমরা নেতাজি সুভাষের নাম শুনছি, নেতাজি সুভাষ চন্দ্র বোসের নাম শুনছি। কেউ তোমার একটা বাহিনী নিয়ে চলে আসে ডাইরেক্ট ভারত স্বাধীন করার জন্য। তো যাই হোক, এবার আমরা যদি বলি যে মানবাধিকার আর সমতার যে দিকটা, কবি মূল যেই লাইনে কবি হাঁটছে সেটা হলো সকল মানুষের সমান যে অধিকার আছে ওইটা দিতে হবে। এবং সমাজ যদি তার না মানে, তাইলে আমাদের এই জাতি কিন্তু পিছাই যাবে। মানে প্রত্যেকটা মানুষকে সম অধিকার দিতে হবে। বুঝছো? আইনের চোখে যেমন সবাই সমান, সমাজের চোখেও কিন্তু সবাইকে সমান করতে হবে। বুঝতে পেরেছো? আর এই গল্পের যে মূল শিক্ষাটা ছিল বা এই প্রবন্ধের যে মূল শিক্ষাটা ছিল সেটা হলো উপেক্ষিত মানুষের যে মর্যাদা, ওই মর্যাদাকে কায়েম করে জাতির বিকাশের সত্ত্ব পূরণ করতে হবে। উচ্চ শ্রেণীর যেই দারদতা এবং তোমার বাস্তবিক যে সহমর্মিতা, এইটা ছাড়া কোনো সমাজের স্থায়ী পরিবর্তন সম্ভব হবে না। নেতা বা ভদ্রলোকেদের উচিত নিম্ন শ্রেণীর মানুষদের সাথে মিশে তাদের শক্তিকে তোমার কাজে লাগানো। বুঝছো? তারাই পরিবর্তনের বাস্তব বাহক। আমাদের যেই আহ নিম্ন শ্রেণীর যে মানুষরা আছে তারাই কিন্তু তোমার পরিবর্তনের বাহক। তোমারে যদি আমি বলি, জানো তোমার পৃথিবীর রাজধানী বলা হয় কাকে? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে বলা হয় পৃথিবীর রাজধানী। তো নিউ ইয়র্কে তোমার মেয়র নির্বাচিত হয়েছে মামদানি। মামদানি হলো পৃথিবীর প্রথম, মানে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে। এবং মামদানি সম্পূর্ণভাবে ট্রাম্পের বিরুদ্ধে, মানে ট্রাম্প হলো তো প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্টের বিরুদ্ধে সম্পূর্ণভাবে মামদানি, মানে ট্রাম্পকে খুবই অপছন্দ করে। এবং ট্রাম্প ট্রাম্প তোমার ডিরেক্ট মামদানির বিরোধিতা করে। তারপরেও কিন্তু মামদানি ভোটে জিতে গেছে। তার মানে ওদের দেশে যে গণতন্ত্রের যে শক্তি, এই শক্তিটা কিন্তু পৃথিবীর আর কোথাও নাই। বুঝতে পেরেছো? আমাদের দেশে তো নাই, আমাদের দেশে তো কিছুই নাই। তো ওদের দেশে প্রেসিডেন্ট পর্যন্ত কিন্তু একটা মানুষকে তোমার আটকাইতে পারি নাই। তাহলে বুঝছো ওদের দেশে গণতন্ত্রটা কত বেশি শক্তিশালী। তো আমাদের ওই লেভেলে যাইতে হবে। ওরা এত উন্নত কিন্তু ওদের এই সব প্র্যাকটিস গুলার কারণে। ওরা মানুষের আহ পোশাক স্বাধীনতায় বিশ্বাসী, ওরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী, ওরা মানুষের স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী। এই জন্য কিন্তু ওরা এত উন্নত। বুঝতে পেরেছো? আমরা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করি বলে আমাদের এই অবস্থা। পৃথিবী যখন চলে গেছে তোমার আহ এআই এর যুগে, পৃথিবী এখন এআই এর যুগে পৌঁছায় গেছে, আমরা এখনো নামাজের সময় হাত কোন জায়গায় বাঁধবো তাই নিয়ে মারামারি করি। আমরা এখনো মারামারি করি কে শিয়া কে সুন্নি এটা নিয়ে। তো আমরা কিভাবে আগাবো? বিশ্ব, পুরো বিশ্ব শাসন করেছে মুসলিম। ওমর ছিল অর্ধেক বিশ্বজাহানের শাসক। আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী শাসন করেছে। তো এই মুসলিমরা পুরো পৃথিবী শাসন করেছে এক সময়। এখন আমাদের মুসলিমরা এত নির্যাতিত কেন? মুসলিমরা তাদের জায়গা থেকে, নিজেদের জায়গা থেকে বিতাড়িত। ফিলিস্তিন থেকে মুসলিমদের তাড়াই দেওয়া হচ্ছে, মেরে মেরে সরাই দেওয়া হচ্ছে। কেন? কারণ আমাদের সমস্যা হলো আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমাদেরকে একদম শেষ করে দেবে শেষ পর্যন্ত। বুঝছো? তো এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তো ধর্ম ধর্মের জায়গায় থাকবে। তার মানে এই না যে আমার হচ্ছে আর কোনো কাজ করতে পারবো না আমি। তো ভালো করে একটা জিনিস বোঝো, নজরুল কিন্তু এই কথাটাই বলেছে, মানুষের মানবিক যে শক্তি, এই শক্তির আর উপরে আর কোনো শক্তি নেই, ওইটা তোমার সামনের দিকে নিয়ে আসতে হবে। যেখানে তোমার বেধর্মিকরা ইহুদিরা সারা পৃথিবীর কন্ট্রোল নিচ্ছে। তারা অস্ত্র বানাতে শিখছে, তারা এআই প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তি তৈরি করা শিখছে। তারা প্রযুক্তি লেভেলে কত বেশি ডেভেলপ হয়ে গেছে। আর আমরা এখনো পড়ে আছি শিয়া সুন্নি মারামারি নিয়ে। ইরান এবং ইরাকের মধ্যে যে মারামারি, শিয়া সুন্নি মারামারি। সৌদি আরব ইরানের মধ্যে মারামারি, শিয়া সুন্নি মারামারি। কোনো দরকার আছে? বলো? নেই তো। হাত কোথায় বাঁধবো সেটা নিয়ে এখনো মারামারি। কেন? আমরা এখনো এই জায়গায় কেন পড়ে আছি বলো তো?
আমাদেরকে সামনে আগাইতে হবে না? তো এই সামনে কারা আগায় নিয়ে যাবে? কারা আগায় নিয়ে যাবে? যারা আগায় নিয়ে যাবে তারাই তো মারামারিতে ব্যস্ত, একদম সিলি সিলি বিষয় নিয়ে। তো এইগুলা করলে আমাদের সমাজ কোনোদিন সামনের দিকে আগাবে না। এবং মানুষকে যদি মানুষের মর্যাদা আমরা দিতে না পারি, তাইলে সমাজ তো সামনের দিকে আগানোর কোনো প্রশ্নই ওঠে না। বুঝতে পেরেছ? তো আমেরিকাতে আমেরিকাতে হয়তোবা তোমার ইসলামিক যেই ধর্মীয় রীতিগুলো এগুলো তুমি কম খুঁজে পাবা। বাট ওই যে আমেরিকার মধ্যে তুমি আসলে তুমি ইসলামের যেই বিধিবিধানগুলো ওইগুলাকে দেখতে পাবা। বুঝছো? ওখানে ওদের তোমার ওদের মধ্যে কিন্তু ইমান নেই, ইমান নেই, বাট ওদের মধ্যে ইসলাম আছে। বুঝছো? আর আমাদের মধ্যে ইমানও নেই, ইসলামও নেই, কিছুই নেই আমাদের মধ্যে। বুঝছো? আচ্ছা বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো। যে কোনো প্রশ্ন থাকলে বলো, এটা পড়ানো শেষ। তাই আর আর কিচ্ছু নাই, সব পড়াই দিছি। কালকে আমার ভার্সিটি 9টায়। আর কোনো প্রশ্ন থাকলে বলো।